স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ই মার্চের প্রথম সাধারণ নির্বাচন ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি টেস্ট কেস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা সত্ত্বেও সেই নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ এবং বিরোধীদের কোণঠাসা করার যে সংস্কৃতি চালু হয়েছিল তা ছিল গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন সরকারি দলের দখলে যাওয়া এবং বিরোধী মতকে সংসদের সামান্যতম জায়গা না দেয়া ছিল রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের মতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী না হওয়ার অন্যতম কারণ। কুমিল্লার দাউদকান্দিতে জাসদ প্রার্থী মেজর এম এ জলিল ও খন্দকার মুস্তাক আহমেদের মধ্যকার ফলাফল পাল্টে দেওয়ার ঘটনাটি জনগণের মনে নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থার সংকটে যে বীজ বপন করেছিল তা আজ মহিরু হয়ে আছে। সেই নির্বাচন প্রমাণ করেছিল শাসক গোষ্ঠী ক্ষমতার অংশীদারিত্ব বা শক্তিশালী বিরোধী দল সহ্য করতে প্রস্তুত নয়, যার চূড়ান্ত পরিণতি ছিল বাকশাল বা একদলীয় শাসন। ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার বিষয়ক ঐতিহাসিক গণভোট। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২/৩ আসনে নিরঙ্কুশ জয়লাভ করেছে এবং একই সঙ্গে সংসদের উচ্চ কক্ষ প্রবর্তনের পক্ষে ৬০% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে যে নতুন বাংলাদেশের স্বপ্ন রাজপথে আঁকা হয়েছিল, ব্যালটের মাধ্যমে তার একটি রাজনৈতিক ও কাঠামোগত রূপরেখা পাওয়া গেল। কিন্তু ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিজয় উল্লাসের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে একটি মৌলিক প্রশ্ন: বাংলাদেশ কি এবার টেকসই গণতন্ত্রের পথে হাঁটতে পারবে, নাকি পুরনো রাজনৈতিক সংস্কৃতির বৃত্তেই ঘুরপাক খাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে অতীতে, যেখানে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ই মার্চের প্রথম সাধারণ নির্বাচন ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি টেস্ট কেস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা সত্ত্বেও সেই নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ এবং বিরোধীদের কোণঠাসা করার যে সংস্কৃতি চালু হয়েছিল তা ছিল গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন সরকারি দলের দখলে যাওয়া এবং বিরোধী মতকে সংসদের সামান্যতম জায়গা না দেয়া ছিল রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের মতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী না হওয়ার অন্যতম কারণ। কুমিল্লার দাউদকান্দিতে জাসদ প্রার্থী মেজর এম এ জলিল ও খন্দকার মুস্তাক আহমেদের মধ্যকার ফলাফল পাল্টে দেওয়ার ঘটনাটি জনগণের মনে নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থার সংকটে যে বীজ বপন করেছিল তা আজ মহিরু হয়ে আছে। সেই নির্বাচন প্রমাণ করেছিল শাসক গোষ্ঠী ক্ষমতার অংশীদারিত্ব বা শক্তিশালী বিরোধী দল সহ্য করতে প্রস্তুত নয়, যার চূড়ান্ত পরিণতি ছিল বাকশাল বা একদলীয় শাসন। পরবর্তীতে ১৯৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে অনুষ্ঠিত নির্বাচন গণতন্ত্রের দ্বিতীয় যাত্রা শুরু করে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের মতে সেটি ছিল একটি মডেল নির্বাচন, কিন্তু সেই শুভ সূচনাও টেকসই হয়নি। ১৯৯১ পরবর্তী সময়ে বিজয়ীর হাতেই সব বা উইনার টেকস অল মানসিকতা এবং ৯৪ সালে বিএনপি সরকারের আমলে মাগুরা উপনির্বাচনের কারচুপি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যায়। এই অবিশ্বাসের ফলেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়েছিল। গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়েছিল ২০১১ সালে, যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। বিশ্লেষক আলী রিয়াজের ভাষায় এটি ছিল খেলার মাঠ থেকে রেফারি সরিয়ে ফেলার মতো ঘটনা। এর ফলেই ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪-এর ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ পায়। জনগণ যখন দেখল ব্যালটে সরকার পরিবর্তনের পথ বন্ধ, তখনই ২০২৪-এর আগস্টে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ২/৩ আসন লাভ এবং গণভোটে উচ্চকক্ষ অনুমোদনের বিষয়টি রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাংলাদেশের সংবিধান প্রণেতারা এক কক্ষ বিশিষ্ট সংসদ রেখেছিলেন, যা গত ৫৩ বছরে বারবার সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র তৈরিতে সহায়তা করেছে। এবার গণভোটে
উচ্চকক্ষ বা প্রতিনিধি সভার অনুমোদন এবং বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা ক্ষমতার ভারসাম্য বা চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ তার বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো ভাঙতে উচ্চকক্ষ অপরিহার্য, যেখানে সমাজের বিদ্বান, পেশাজীবী ও প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিরা আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারেন। বিএনপির 31 দফা রূপরেখায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা উল্লেখ ছিল। গণভোটে হ্যাঁ জয়ী হওয়া প্রমাণ করে জনগণ কেবল দল পরিবর্তন চায়নি, তারা সিস্টেম বা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠেও সংখ্যাও কম নেই। বিএনপির এই বিশাল বিজয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। অতীত অভিজ্ঞতা বলে, যখনই কোনো দল নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে তখনই তারা বেপরোয়া হয়ে উঠেছে। 1973 সালের আওয়ামী লীগ কিংবা 2001 সালের বিএনপি জামাত জোট কিংবা 2014 সালের সরকার সবই সংখ্যার দাপটে ভিন্ন মতকে গ্রাহ্যই করেনি। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যেমন ভারত বা যুক্তরাজ্যে উচ্চকক্ষ অনেক সময় রাজনীতিতে অজনপ্রিয় বা নির্বাচনে পরাজিত নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়, সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজাম আহমেদ যেমনটি আশঙ্কা করছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যদি উচ্চকক্ষকে দলীয় অনুগত দিয়ে পূর্ণ করা হয়, তবে তা নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত না করে বরং সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবে। তাছাড়া গণভোটে 40% মানুষ যে না ভোট দিয়েছে বা ভিন্ন মত পোষণ করেছে, তাদের উপেক্ষা করা হবে আত্মঘাতী। একটি বিভাজিত সমাজে 60% ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি 40% কণ্ঠস্বর রোধ করা হয়, তবে টেকসই গণতন্ত্র অধরাই থেকে যাবে। গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, বরং সংখ্যালঘুর নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতাও। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ নির্বাচনের মঞ্চ তৈরি করে দিয়ে তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। এখন বল সম্পূর্ণরূপে বিজয়ী দল বিএনপির কোর্টে। জনগণ তাদের হাতে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট তুলে দিয়েছে, কিন্তু এই ম্যান্ডেট কোনো ব্ল্যাঙ্ক চেক নয়। আমরা বলতে চাই, এই নিরঙ্কুশ বিজয় বিএনপির জন্য যতটা আনন্দের, তার চেয়ে বেশি পরীক্ষার। তাদের প্রমাণ করতে হবে যে তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তখনই সফল হবে যখন নিম্ন কক্ষের আবেগের বিপরীতে উচ্চ কক্ষ যুক্তির দেয়াল হয়ে দাঁড়াতে পারবে। যদি বিএনপি তাদের বিশাল সংখ্যার দাপটে বিরোধী মতকে গ্রাহ্য না করে এবং সংবিধান সংশোধনের ক্ষমতাকে কেবল দলীয় স্বার্থে ব্যবহার করে, তবে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ব্যর্থ হবে। জনগণ কেবল ভোট দিয়ে সরকার পরিবর্তন করেনি, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চেয়েছে। নতুন সরকার সেই মালিকানা জনগণের হাতে রাখবে নাকি নিজেরা কুক্ষিগত করবে, তাই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ। ইতিহাস সাক্ষী, জনগণের ম্যান্ডেট ছাড়া বন্দুকের নল বা সংখ্যার দাপট কোনোটাই শেষ পর্যন্ত টেকেনি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।